আসসালামু আলাইকুম। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনাদের নতুন বছরটি আল্লাহর বিশেষ রহমতে সুন্দরভাবে কাটবে এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে। যেটা আপনাদের জন্য ভালো সেটাই যাতে আপনাদের জীবনে বাস্তবায়িত হয়, এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের আলোচনা শুরু করব। তো থাম্বনেইলে আপনারা ইতোমধ্যে দেখেছেন যে কানাডার 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরি, এর মধ্যে একটি টেরিটরি হচ্ছে ইউকন টেরিটরি। এই টেরিটরিতে নমিনি প্রোগ্রাম চালু হতে যাচ্ছে 2025 সালের 29শে জানুয়ারি থেকে। তো নমিনি প্রোগ্রামটা একদমই নতুন করে চালু হচ্ছে তা না, এটি মাঝে মাঝে চালু হয়, বন্ধ হয়, তবে ইনটেক আকারে চালু হবে। এই সংক্রান্ত আপডেট তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি বছরের একদম প্রথম দিনেই, প্রথম দিকেই। তো এই তথ্যটি আশা করছি অনেককে হেল্প করবে। Yukon to implement in-tex for Yukon nominee program applications in 2025. তো এটি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম না, কারণ ইউকন কানাডার একটি প্রভিন্স না, এটি হচ্ছে একটি টেরিটরি, যার কারণে এটিকে ইউকন নমিনি প্রোগ্রাম নামে অভিহিত করা হয়। তো আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউকনের যে গভর্নমেন্ট, তারা একটি নতুন সিস্টেমে তাদের নমিনি প্রোগ্রামটি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। তারা ইনটেক বেসিসে বা ইনটেক বেসড অ্যাপ্রোচে এই অ্যাপ্লিকেশনগুলো জমা নেবে। তো ইনটেক বেসড অ্যাপ্রোচটা কীরকম আপনাদেরকে বলি। ইনটেক অ্যাকচুয়ালি একটি সার্টেন টাইমকে বোঝায়। দেখা গেলো যে এই 2025 সাল শুরু হলো, 2025 সালের 29শে জানুয়ারি যে ইনটেকটা শুরু হবে সেটার ক্লোজিং ডেট থাকবে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। কথার কথা বলতেছি, এখনও ইনটেক ক্লোজিংয়ের ডেট দেওয়া হয়নি। তো এই যে 3 মাস সময় আপনারা পেলেন, এটা হচ্ছে ইনটেক। এর মধ্যেই যতগুলো অ্যাপ্লিকেশন পড়বে সেই অ্যাপ্লিকেশনগুলো তারা জমা করে প্রসেসিং করবে। কিন্তু কথা হলো, এই ইনটেকে কিন্তু একটা কোটা থাকবে, কী পরিমাণে অ্যাপ্লিকেশন তারা নেবে। সেই কোটাটা পূরণ হয়ে গেলে তাহলে সাথে সাথে অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ হয়ে যাবে। তখন আপনারা অনেক অ্যাপ্লিকেশন দিলেও সেটা আর কার্যকরী হবে না। তো এটি যেহেতু টেরিটরি, এখানে অনেক অ্যাপ্লিকেশন নেওয়া হবে তা কিন্তু না, সীমিত সংখ্যক অ্যাপ্লিকেশন নেওয়া হবে। এই জন্যে তথ্যগুলো জানার সাথে সাথে আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য একটা, আপনাদেরকে প্রস্তুত করে রাখা। এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাই বোনরা আমাদের কথা শোনেন, এখান থেকে যদি 10 জন ব্যক্তি, 10 জন ভাই বোনরাও এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন, নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ হবে অবশ্যই। তবে এটা করাই উচিত বা করতে পারাটাই উচিত, কারণ এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এইরকম একটা বিষয় থাকবে। তো যাই হোক, আনুষঙ্গিক কিছু কথা বলা হলো আপনাদেরকে বোঝানোর জন্য, ক্লিয়ার করার জন্যে। Under this new intake-based approach, the Yukon nominee program will accept a fixed number of application in each intake. তো প্রত্যেকটা ইনটেক বা প্রত্যেকটা স্লটে, সময়ের স্লটে একটি সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন তারা নেবে। যখন সেই অ্যাপ্লিকেশনের কোটা পূরণ হয়ে যাবে, এরপরে সে অ্যাপ্লিকেশন নেওয়াটা তারা বন্ধ করে দেবে। আমি যেটা একটু আগেও বললাম, ধরুন এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশন নেওয়ার সময় দিয়েছে, কিন্তু জানুয়ারির 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন সব জমা পড়ে গেল। তাহলে কি হলো, বাকি 3 মাস আর লাগবে না, ইনটেক ক্লোজ হয়ে যাবে বা সেই ইনটেকে আর নতুন করে অ্যাপ্লিকেশন দেওয়া হবে না। বিষয়টি এরকম। অন জানুয়ারি 29, the YNP will open with its first intake for 2025. This intake will accept a maximum of 125 applications for nominations to the YNP. তো কোটা কিন্তু একদমই কম, মাত্র 125টি। তো 125টি হলেও আপনারা তো চেষ্টা করতে পারেন, তাই না? এটা তো একটা ওয়ে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, অতিরিক্ত আশা নিয়ে থাকারও কিছু নেই। কিন্তু এখানে এই সমস্ত ক্ষেত্রে যারা আগেভাগে নিজেদের কমপ্লিট প্রস্তুতি রাখতে পারে, তারাই এখানে সফলকাম হয়। The YNP anticipates holding future intakes quarterly, but has not set a fixed schedule for the intakes. তো কোয়ার্টারলি যদি তারা এই ইনটেকগুলো সাজায়, তাহলে বছরে 4টি ইনটেক আসবে, যেহেতু বছরে 4টি কোয়ার্টার। তো তার মানে আপনার 4 মাস পর পর এরকম 125টি করে অ্যাপ্লিকেশনস তারা নেবে। কমপ্লিট অ্যাপ্লিকেশনস যেগুলো, সেগুলো এখানে প্রায়োরিটি পাবে।
এই বিষয়টি মাথায় রাখতে হবে। The YNP intends to adjust the size and frequency of its intake based on its allocation of nominations it receives from the Canadian federal government. UCAN has requested an increase in their nomination quota. তো এখানে অ্যাকচুয়ালি ইনটেকের অ্যাপ্লিকেশনের সাইজটা কীরকম হবে, এখানে যেহেতু এটা একটা টেরিটরি, কানাডার সকল প্রভিন্স এবং টেরিটরিকে কিন্তু কানাডার ফেডারেল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ভাগ করে দেয় যে প্রকৃতপক্ষে কী পরিমাণে ব্যক্তিদেরকে তারা এই নমিনেশন দিতে পারবে। কানাডার যে 10টি প্রভিন্স, এই প্রভিন্সের আলাদা আলাদা প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম রয়েছে। সব প্রভিন্সই চায় যে বেশি বেশি করে তাদেরকে কোটা দেওয়া হোক, এই কোটার আলোকে তারা অধিক পরিমাণে ইমিগ্রেন্ট নিয়ে এসে তাদের প্রভিন্সটাকে সাজাক, তাদের প্রভিন্সের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করুক। তো তাদের এই অ্যাপ্লিকেশনের আলোকে ফেডারেল গভর্নমেন্ট দেখা গেল যে তারা এই 2025 সালে 52,000 প্রভিন্সিয়াল নমিনেশন ভিসা দিবে, প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের অধীনে ভিসা দিবে। এই 52,000কে তখন সকল প্রভিন্সের অবস্থান, জনসংখ্যা, তারপরে তাদের কর্মক্ষেত্র, এই সব কিছু বিচার বিবেচনা করে এই কোটাগুলো ভাগ করে দেয়া হয়। তো এই কোটার মধ্যে 3টি টেরিটরির মধ্যে ইউকনকে ধরুন যে 2025 সালে 2,000 কোটা ভাগ করে দেওয়া হলো। এই 2,000 কোটাকে তখন আবার এই 4টি কোয়ার্টারে ভাগ করে দেওয়া হবে, সেই কোয়ার্টারের অধীনে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করা হবে। এটা এইভাবে আর কি বিষয়গুলো হবে। যদিও এখানে প্রথম অ্যাপ্লিকেশনে বলা হচ্ছে 125টি, পরে এটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই প্রভিন্স থেকে ফেডারেল গভর্নমেন্টের নিকট অনুরোধ করা হয়েছে যাতে করে তাদের কোটাটি বাড়িয়ে দেওয়া হয়। তো দেখা যাক সেটা অ্যাকচুয়ালি কী ঘটে। তো পরিবর্তনের বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলি। আগে তো এই ধরনের সিস্টেম ছিল না। কেন এই পরিবর্তনটি ঘটাতে যাচ্ছে এই টেরিটরিটি? Prior to this change, the YNP did not have set intake periods or caps for a series of intakes. তো আগে কিন্তু এই ইনটেক সিস্টেমটা ছিল না, কমপ্লিটলি ছিল না। Instead, the YNP would accept applications for nomination throughout the year. তো তারা ওভার দ্য ইয়ারে কিন্তু অ্যাপ্লিকেশন নিত। এখন যেহেতু ইনটেক বেসিস, এটা একটা নতুন ডাইমেনশন তৈরি করবে এই প্রভিন্সে। ইন 2024 যে ঘটনাটি ঘটেছে, অ্যাপ্লিকেশনস to the YNP increased greatly, far exceeding the territory allocation for nominations. তো অর্থাৎ এটার যে অ্যানুয়াল কোটার তার থেকে অনেক বেশি তারা আবেদন পেয়েছে, অনেক বেশি সাড়া পাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তো এই জন্যেই তারা এই সিস্টেমটি চালু করলো, এখানে একটি স্মার্টনেস নিয়ে আসার জন্যে। ইন রেসপন্স টু দি ইনক্রিজ অফ দি অ্যাপ্লিকেশনস ইন 2024, the YNP temporarily ceased accepting application from employers in Whitehorse, the territory's capital and largest city. এখানে একটি বিশেষ নোটিশ, সেটা আপনারা দেখুন। আমি এটা আবার রিপিট করছি। In response to the increase of the applications in 2024, the Yukon nominee program temporarily ceased accepting applications from employers in Whitehorse. তো হোয়াইটহর্সে যে সমস্ত এমপ্লয়াররা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতেছিল সেটিকে এখন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দি টেরিটরিজ ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি, এটা এখানে হোয়াইটহর্সকে বলা হচ্ছে এই টেরিটরি ক্যাপিটাল। তো এখানকার অর্থাৎ এই ইউকন প্রভিন্স না টেরিটরি যে ক্যাপিটাল হোয়াইটহর্স, এখানকার এমপ্লয়াররা আপাতত অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতে পারবে না। মূলত এই টোটাল প্রসেসটা তারা এই YNPর অধীনেই করতে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারতেছি। তো আপনাদেরকে আর একটু খোলাসা করি অ্যাবাউট দি ইউকন নমিনি প্রোগ্রাম। এই প্রোগ্রামটির বিষয়ে আমরা আরও একটু জানবো। The Yukon nominee program is Yukon's flagship program for issuing territorial nominations, which allow foreign nationals to apply for Canadian permanent residency. The YNP is an employer-led program focused on filling labor market needs. To apply for a territorial nomination under the YNP, a foreign national and their employer must complete the application together. তো এখানে একটা বিষয় ক্লিয়ার, যে সমস্ত ভাই বোনরা প্রথমবার শুনতেছেন তাদের বিষয়টি বুঝতে হবে। সেটা হলো যে এখানে এমপ্লয়ার এবং যারা নমিনেশনের জন্য আবেদন করবেন উভয়ের একটি এখানে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন সিস্টেম রয়েছে, সেটা এখানে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে এমপ্লয়ার লেড প্রোগ্রাম। তো এমপ্লয়ারদের সাথে এটা যোগসূত্র বা একটা সংশ্লিষ্টতা রয়েছে। সেই জন্যে
এখানে এমপ্লয়ারদেরকে এবং আপনাদেরকে একই সাথে যুগপতভাবে আবেদন করতে হবে এই ক্ষেত্রে। In the application, if the application is successful, the foreign national will receive a nomination from UConn, which can allow them to apply to the Canadian federal government for permanent residency. The government of UConn expect that the new intake process for 2024 will allow it to receive applications throughout the year. যাই হোক, তো এখন আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, এখানে কমপ্লিট তথ্য না, আপনারা এটাতে স্যাটিসফাই হবেন না আমরা জানি, কারণ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখনও পাবলিশ করা হয়নি। এবং এখানে আরেকটি বিষয় এখানে বলা হলো যে এখানে এমপ্লয়ার লেড প্রোগ্রাম, যেটি আপনার তাদের লেবার মার্কেটের সাথে যুক্ত, তো তাদের লেবার মার্কেট ফিল আউট করার জন্যে কোন ক্যাটাগরির জবের এখানে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে জানা দরকার। তো এই তথ্যগুলো আমরা আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাব, যেহেতু 29 জানুয়ারি পর্যন্ত 29 জানুয়ারি থেকে এটি চালু হবে। আপনাদের প্রস্তুতির জন্য যে পরামর্শগুলো আমরা দিব সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো যে এটা যেহেতু পিআর প্রোগ্রাম মানে অবশ্যই সেখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয় রয়েছে। ল্যাঙ্গুয়েজ টেস্টে উতরিয়ে যাওয়া ছাড়া কোনো পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করা যায় না। এক্সেপশনাল কিছু ক্ষেত্র আছে, যেমন শুধুমাত্র ফ্যামিলি স্পন্সরশিপের প্রোগ্রামে এখানে আপনার আইএলটিএস লাগে না, অন্য সবগুলো প্রোগ্রামে আইএলটিএস লাগে। রিফিউজি প্রোগ্রামেও লাগে, ক্লেমেও লাগে না, কিন্তু ইকোনমিক প্রোগ্রাম যতগুলো রয়েছে সবগুলোতে আইএলটিএস লাগে। এটা যেহেতু একটি ইকোনমিক প্রোগ্রাম, সুতরাং অবশ্যই আপনাকে আইএলটিএস লাগবে। এখানে আইএলটিএসের রিকোয়ারমেন্টটা খুব বেশি হবে না, আমরা ধারণা করি যে এখানে CLB 5 থেকে CLB 7 এর মধ্যে থাকবে। অর্থাৎ কেউ যদি আইএলটিএসকে চিন্তা করেন তাহলে আইএলটিএসের 5 পেলেই যথেষ্ট হবে। আপনারা যে কাজটি করবেন সেটা হলো ইউকন টেরিটরিতে কানাডা জব ব্যাংক থেকে কিংবা indeed.ca, monster.ca প্রভৃতি পোর্টাল থেকে ইউক্রেনের যে সমস্ত এমপ্লয়ার রয়েছে বা যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোতে আবেদন করা শুরু করুন। এখানে কোনো একটা এমপ্লয়ার থেকে আপনি যদি জব অফার পান সেটার রেফারেন্সে আপনার জন্য এই এই নমিনি প্রোগ্রামে কোয়ালিফাই করাটা অনেক সহজ হবে। এখানে আইএলটিএসের রিকোয়ারমেন্ট খুব বেশি থাকবে না, আমরা এটাই ধারণা করছি, কারণ এই সমস্ত প্রোগ্রামে খুব বেশি আইএলটিএসের রিকোয়ারমেন্ট থাকে না। এই জন্য আপনারা CLB 5 থেকে 7 এর মধ্যে স্কোর ওঠানোর চেষ্টা করুন এবং মিনিমাম এডুকেশন এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কমপক্ষে 12 গ্রেড ডিগ্রি লাগবে, এটা আমরা ধরে নিতে পারি। এরপরে যার যে ব্যাকগ্রাউন্ডে এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি দেখা গেল যে আবেদন করবেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, জীবনে কোনো দিন অ্যাকাউন্টসের চাকরিই করেন নাই, কিন্তু একটা ভুয়া সার্টিফিকেট নিয়ে বসে আছেন, এই ধরনের আনইথিক্যাল প্রস্তুতি না নেওয়াই ভালো। প্রকৃতপক্ষে আপনার যে সেক্টর অভিজ্ঞতা রয়েছে সেই সেক্টরের অভিজ্ঞতার সনদগুলো, পে স্লিপগুলো, ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি থাকে, ব্যাংকে স্যালারি ঢোকে, এই প্রস্তুতিগুলো নিয়ে রাখুন। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রস্তুতি নিয়ে রাখুন প্রোগ্রামটি ওপেন হওয়ার সাথে সাথে, যাতে আপনি চেষ্টা করতে পারেন কী জন্যে আপনার পূর্ব থেকে যারা প্রস্তুতি নিয়ে রাখবেন তারা এখানে বিশেষ সুবিধা পাবেন, যেহেতু কোটা কম। তো আজকের আলোচনা আশা করছি আপনাদেরকে নতুন স্বপ্ন দেখাবে এইটি নতুন প্রোগ্রামে। সকল ভাই বোন হয়তো এই প্রোগ্রামে নাও আসতে চাইতে পারেন, যেহেতু এখানে শীতের প্রকোপ অবশ্যই অনেক বেশি তুলনামূলকভাবে। তো এনিহাও ক্যানাডাতে ঢুকতে হবে লিগ্যাল ওয়েতে, এই ধরনের যাদের প্ল্যান রয়েছে তারা এই প্রোগ্রামটাকে টার্গেট করতে পারেন। কিন্তু কেউ যদি সুজি হন যে না, আমার একটা বেটার প্রভিন্সে যেতে হবে যেখানে শীত কম, আত্মীয় স্বজনের সাথে থাকবো, তাদের জন্য অবশ্যই ওয়েট করতে হবে এবং তাদের কোয়ালিফাই করতে হবে, কোয়ালিটি বাড়াতে হবে, তাদের এলিজিবিলিটি বাড়াতে হবে। আদারওয়াইজ অপেক্ষার প্রহর আপনাদের কখনোই শেষ হবে না। তো আমাদের সাথে যারা ছিলেন আজকের এই আলোচনায়, নতুন বছরের প্রথম আলোচনায়, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন বছর সুন্দরভাবে কাটুক। রিজিক যদি কানাডায় থাকে চলে আসবেন কানাডাতে, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।